আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের অনেকেরই কোশ্চেন যে ভাই আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আমরা আসলে কি কি অযোগ্যতা আছে, অর্থাৎ যেটার কারণে আপনি নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না। সো সেই জিনিসগুলো আজকে বলবো, অর্থাৎ আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় যে শর্তগুলো আছে, যে শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যেগুলো না হলে কিন্তু আপনি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সো আজকে আমরা সেই শর্তগুলো সবগুলাই কভার করার চেষ্টা করব, সবগুলাই বলবো। সো তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু অবশ্যই কৃপণতা বোধ করবেন না। আর নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে। এছাড়া আমাদের টোটাল আপনাদের যে ভর্তি প্রস্তুতির যে কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। ওইখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, ওইখানে একেবারে পার্ট টু পার্ট আপনার প্রত্যেকটা লেকচার দেখে কিন্তু আপনি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। সো সময় যেহেতু খুবই কম, অবশ্যই আগে ভিডিওগুলো দেখে ক্লাসগুলো দেখে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিতে পারেন। আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এক্সামগুলো শুরু করতেছি। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন। সো আমি আর কথা বলছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সর্বপ্রথম যে শর্তটা আছে, আমরা আসলে এটা ভর্তি বিজ্ঞপ্তি থেকেই দেখানোর চেষ্টা করতেছি, কারণ যেহেতু গভর্নমেন্ট যেটা দিয়ে দেয় সেটাই মেইনলি আমরা বলার চেষ্টা করতেছি। এবং এছাড়া আরও একটা কথা বলি, এটা হচ্ছে গত বছরের নির্দেশিকা। এটা কিন্তু আপনার প্রত্যেক বছর বাই বছর মানে ইয়ার বাই ইয়ার এটা হচ্ছে চেঞ্জ হয়। সো অবশ্যই কিন্তু এবছর চেঞ্জ হতে পারে। সো আমরা কিছু জিনিস দেখানোর চেষ্টা করতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এটা এক থাকে। সো সেগুলোই আমি বলার চেষ্টা করতেছি। প্রথম যে কথা সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতেই হবে। সো প্রার্থীকে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। সো বাংলাদেশের নাগরিক ব্যতীত, স্থায়ী নাগরিক ব্যতীত কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সো অবশ্যই তাকে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা ছিল 2022-23-24, এটা হবে 2023-24-25 সালে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে 2023, 2024 এবং 2025 এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এইচএসসি পরীক্ষার এই সালটার মধ্যে যারা থাকবে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর 2021, 22 এবং 23 সালে হচ্ছে তাদের এসএসসি থাকতে হবে। আমি আবারও বিষয়টা একটু বুঝায় বলি। এসএসসি পরীক্ষা 2021, 22 এবং 23 সালে হতে হবে, মানে এর মধ্যে হতে হবে। আর এইচএসসি 2023-24-25 এই 3 বছরের মধ্যে হতে হবে। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি তো এবার থার্ড টাইমার, অর্থাৎ আমি 2023 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। কথাগুলো ভালো মতন শুনবেন, হয়তো দেখানো যাচ্ছে না সব কিছু, বাট কথাটা ভালো মতো শুনবেন। 2023 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, বাট আমার এসএসসির মাঝখানে 1 বছর গ্যাপ আছে। অর্থাৎ 2020-এ বা 2019-এ আমার এসএসসি দেওয়া, আমার 1 বছর গ্যাপ আছে। তো সেক্ষেত্রে কি আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা? আমি আবারও বলতেছি, এসএসসি এবং এইচএসসির মাঝখানে যদি গ্যাপ থাকে, অর্থাৎ আপনাকে কিন্তু 2023, 21 এবং 22 এই 3 সালে এসএসসি এবং 23, 24, 25 এই 3 সালে এইচএসসি এর যে কোনো একটাই থাকতে হবে। অর্থাৎ এইচএসসি 2022-এ কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। এসএসসি যদি 2020-এ থাকে বা 20-এ থাকে, অর্থাৎ 21-এর আগে থাকে, তাহলেও কিন্তু আপনি এটা দিতে পারবেন না। আমি কিন্তু এটা গত বছরের সার্কুলার থেকে দেখাচ্ছি, যার জন্য এটা 1 বছর আপডেট হবে এবং 1 বছর এইখান থেকে 1 বছর কমে যাবে। তো আমি আবারও বলতেছি, আচ্ছা আমি একটু ফ্রেশ করে দেখাই। অর্থাৎ এইচএসসি, আমি যদি এইচএসসির কথা বলি, এইচএসসি 2025, 2024 এবং 2023 এই 3 সালের মধ্যে হতে হবে। এবং এসএসসি আমাদের কত আছে, এটা 2021, 22, 23, অর্থাৎ
2023, 2022 এবং 2021 সালের মধ্যে হতে হবে। এইচএসসি, আমি বিষয়টা হয়তো বুঝাতে পারছি এবার, মানে আপনার এইচএসসি এবং এসএসসির মাঝে যদি গ্যাপ থাকে, অর্থাৎ যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু 2025 আর 2023 হচ্ছে এসএসসি এইচএসসি, তাদের যদি 2 বছরও গ্যাপ থাকে এসএসসির মধ্যে কোনো সমস্যা হবে না। বাট যারা থার্ড টাইমার, অর্থাৎ 2023 পরীক্ষা দিয়েছেন, 2021 তাদের এসএসসি, যদি মাঝখানে 1 বছর গ্যাপ থাকে তাহলে কিন্তু তারা এবছর পরীক্ষা দিতে পারবেন না। তার মানে বিষয়টা কি বুঝলেন? যদি এইচএসসি এবং এসএসসির মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনারা যদি 2021 নিচে চলে যায়, এসএসসিটা 2021 আগে চলে যায়, তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। আবার এইচএসসিটা যদি 2023 আগে চলে যায় তাহলে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। সো আপনাদের এই সালগুলোর মধ্যেই এসএসসি এইচএসসি থাকতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এসএসসি এই 3টা সালের মধ্যে হতে হবে এবং এইচএসসিও এই 3টা সালের মধ্যে হতে হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝলেন। এইটুকু হচ্ছে বোঝার মেইন বিষয়। আচ্ছা, তো এটা মনে হয় বুঝতে পারতেন। এর পরের জিনিসটা দেখি, এটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন সায়েন্স ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে 10% পুরুষ। এই জায়গাটা অনেকে কনফিউশন থাকে, অর্থাৎ পুরুষদের জন্য 10% সিট থাকবে, আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা 20% ভর্তি করতে পারে তারা। আচ্ছা, তার মানে আপনার যদি 50টা কোনো প্রতিষ্ঠানে সিট থাকে, তার 5টা থাকে সাধারণত পুরুষদের জন্য, ছেলেদের জন্য। 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, অর্থাৎ বিএসসিদের জন্য যেটা থাকে, এসএসসি এবং এইচএসসি সমমানে 2টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম 7 থাকতে হবে জিপিএ, অর্থাৎ 2টা মিলে 7 থাকতে হবে এবং কোনোটাই সাধারণত 3 কম থাকতে পারবে না। তবে এইচএসসি পরীক্ষার জিপিএ মানে 2.5 থাকতে হবে, 2.50 থাকতে হবে জীববিজ্ঞানে। আমি আবার বুঝাই বলতেছি বিষয়টা। আপনার যারা বিএসসি পরীক্ষা দিবেন তাদের হচ্ছে জিপিএ 7 থাকতে হবে, মানে এসএসসি এবং এইচএসসি মিলায় 7 থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ 3 কম হবে না, অর্থাৎ আপনার ন্যূনতম 3 পয়েন্ট থাকতেই হবে 2টা পরীক্ষায়, অর্থাৎ এইচএসসি অথবা এসএসসি দুটাতেই আপনার, এইচএসসি এবং এসএসসি দুটাতেই আপনার 3 পয়েন্টের কম থাকলে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। সহজ হিসাব যেটা 3 পয়েন্ট ন্যূনতম, মানে এসএসসিতেও 3 পয়েন্টের কম, এইচএসসিতেও 3 পয়েন্টের কম, এটা থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। যদি 2টা মিলে 6 হয় বা 6.5 হয় তাহলেও আপনি পরীক্ষা দিতে পারবেন না। তার মানে আপনার 2টা মিলে 7 থাকা লাগবে এবং যে কোনো মানে একটাতে যদি 3 কম হয়ে যায় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, সহজ কথা যেটা। আর জীববিজ্ঞানে ন্যূনতম 2.50 থাকতে হবে, 2.5 কম থাকলেও আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। আশা করি জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে কি হবে? এসএসসি বা এইচএসসি যেটার কথাই বলেন না কেন, এখানে সাধারণত 2টাতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম 6 থাকতে হবে। এখানে একটু সীমিত করে দিচ্ছে, ওই বিএসসিতে যেমন 7 থাকা লাগবে, এখানে 6 থাকা লাগবে, কিন্তু ন্যূনতম 2.5 থাকা লাগবে। অর্থাৎ 2টা এসএসসি এবং এইচএসসিতে যদি ন্যূনতম 2.5 করে থাকে আর 2টা মিলায় যদি 6 হয়, 3 বা 3-3-6ও যদি হয় মনে করেন, তাও আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। সহজ কথা, ন্যূনতম 2.5 থাকা লাগবে 2টাতেই, অর্থাৎ যে কোনো একটাই যদি আপনার 2.5 কম চলে আসে তাহলে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। আর যদি 2টা মিলায় 6 না হয় তাহলেও আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবছর কিন্তু রেজাল্ট যেহেতু খারাপ, আমি জানি না এটা কম বেশ করতে পারে কিনা। আচ্ছা, এটা সাধারণত এই কয়টা ওয়েবসাইট আছে, ডিজিএনএম, ইউনিএফডব্লিউডি আর হচ্ছে বিএনএমসি, এই কয়টা ওয়েবসাইট ছাড়া সাধারণত অন্য কোনো ওয়েবসাইটে এগুলো সাধারণত বিস্তারিত বলা হয় না। বলা হয় সাধারণত এইসব ওয়েবসাইটের মাধ্যমে, যেমন আমাদের নার্সিং অ্যাডমিশন একাডেমিতেও আমরা এইসব ওয়েবসাইটের রেফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো দেখাই। সো অবশ্যই 3টা ওয়েবসাইট,
হচ্ছে মেইনলি নার্সিংয়ের জন্য আসলে এই তিনটাতেই আসলে ভর্তির ফর্ম ফিল আপ সংক্রান্ত জিনিসগুলো এখানে দেওয়া হয়, এটা আপনাদের বিষয় না। আচ্ছা, মানবন্টনটাও আসলে ভর্তির যোগ্যতার মধ্যে পড়ে না। আচ্ছা, মোটামুটি এই কয়টা জিনিস আমি মনে হয় ও আরেকটা ব্যাপার আছে, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সাধারণত আপনাদের কোটা থাকলে কোটাটা আসলে দিতে হবে, এবং কোটাটা কিন্তু যদি না দেখাতে পারেন, অর্থাৎ আপনি ভুল করে দিয়ে দিলেন যে আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাট আপনার কাছে কাগজপত্র নাই, তাহলে কিন্তু আপনার ওই ভর্তিটা হবে না, ভর্তিটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, সো মিথ্যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল হয়ে যাবে। আপনি যে ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই সেগুলো সত্য হইতে হবে। এই কয়টা জিনিস, বাট মেইন বিষয় হচ্ছে আপনার ভর্তির যোগ্যতা। এই কয়টা জায়গায় আমি মনে হয় বোঝাতে পারছি। তারপরে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন কোনোটা, আপনি কমেন্ট করে জানাবেন, আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। তো মোটামুটি এই ছিল ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওর যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করে জানান, পরের কোনো ভিডিওতে দেখা হবে। আমাদের কোর্সটা কিন্তু আপনারা ইজিলি দেখে নিতে পারেন পিন কমেন্টে। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।